21শে মে 1991 রাত 10:10 ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নির্বাচনের প্রচারের জন্য উপস্থিত হলেন তামিলনাড়ুর শ্রীপেরাম বন্দরে। ধনু নামের একটা মেয়ে মালা হাতে সিকিউরিটি বাধা পেরিয়ে কিছুতেই প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে আসতে পারছিলেন না। সেটা দেখে রাজীব গান্ধী সিকিউরিটিদের বলেন তারা যেন মেয়েটিকে তার কাছে আসতে দেয়। মেয়েটিকে ছেড়ে দেয় সিকিউরিটি অফিসাররা। ধনু ভিড় ঠেলে এগিয়ে এসে রাজীব গান্ধীকে একটা ফুলের মালা পরান। এরপর ঝুঁকে রাজীব গান্ধীকে প্রণাম করতে যান। সেই সময় মেয়েটি আসলে প্রণাম করার জন্য নয়, তার শরীরে থাকা বোমার রিমোটের সুইচ টেপার জন্যই ঝুঁকেছিল। এরপর মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে যায়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সহ প্রায় 15 জন প্রাণ হারান এই বিস্ফোরণে। নমস্কার, রোমাঞ্চ মিডিয়ার এই পর্বে আজ আমি আপনাদের বলবো ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে কিভাবে হত্যা করা হলো। রোমহর্ষক এই ঘটনাটা জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। ঘটনার সূত্রপাত 70-এর দশক থেকে। তখন শ্রীলঙ্কায় ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছিল। ভেনুপল্লায় প্রভাকরণ নামের এক ব্যক্তি লিবারেশন টাইগার্স অফ তামিল ইনাম নামে একটি সংগঠন তৈরি করেন, যার শর্ট নাম হল LTTE। এই LTTE শ্রীলঙ্কা সরকার ও সেখানকার আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই প্রভা নামটা মনে রাখবেন, এই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হতে চলেছেন। শ্রীলঙ্কায় যেহেতু প্রচুর ভারতীয় তামিল মানুষ বসবাস করতেন এবং তাদের উপর অত্যাচার দিন দিন বাড়তে শুরু করল, এন্ট্রি নিলেন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। LTTEর রেডারে চলে এসেছিলেন কারণ তিনি শ্রীলঙ্কার ব্যাপারে হস্তক্ষেপ করেছিলেন। এই লড়াইটা ছিল LTTE ও শ্রীলঙ্কান সরকারের মধ্যেই। অনেকেই বলেন শ্রীলঙ্কার অভ্যন্তর ব্যাপারে রাজীব গান্ধীর হস্তক্ষেপ করা উচিত হয়নি। এরপর 1987 সালে 3টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। ইন্ডিয়ার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার মধ্যে চলা সিভিল ওয়ার যেন বন্ধ হয় আর ভারতীয় তামিলদের উপর যেন অত্যাচার আর না করা হয়। আর এই ব্যাপারে শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য ওই বছরই 29শে জুলাই শ্রীলঙ্কার তৎকালীন প্রধানমন্ত্রী JR জয়বর্ধন রাজীব গান্ধীকে কলম্বো আসার জন্য আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণপত্র পেয়ে রাজীব গান্ধী বুঝে যান এই শান্তি চুক্তি ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না প্রভাকরণ রাজি হচ্ছেন। তাই শ্রীলঙ্কা যাওয়ার 2 দিন আগেই অর্থাৎ 27শে জুলাই 1987 তিনি প্রভাকরণকে দিল্লিতে ডেকে নেন এবং তার সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন। প্রভাকরণ অনিচ্ছা সত্ত্বেও এই চুক্তি মেনে নেন। এরপর রাজীব গান্ধী কলম্বো চলে আসেন। JR জয়বর্ধনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেন। এখানে ভারতের তরফ থেকে 2টো ডিমান্ড রাখা হয়। এক, শ্রীলঙ্কা সরকার তামিলদের সমস্ত অধিকার ফিরিয়ে দেবে, আর 2, শ্রীলঙ্কায় LTTE যেন আত্মসমর্পণ করে। এরপর থেকে রাজীব গান্ধী LTTE তথা প্রভাকরণের হিট লিস্টে চলে আসেন। ঘটনায় 3টি শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার পরের দিন অর্থাৎ 30শে জুলাই 1987 শ্রীলঙ্কা সেনাবাহিনীর তরফ থেকে রাজীব গান্ধীকে গার্ড অফ অনার দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। সেখানেই প্যারেড চলাকালীন রাজীব গান্ধী যখন সেনাপ্রধানদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, ঠিক সেই সময় শ্রীলঙ্কার নৌবাহিনীর এক সেনা জওয়ান রাজীব গান্ধীর মাথার উপর বন্দুকের বাঁশ দিয়ে আক্রমণ করতে যান। একটুর জন্য রাজীব গান্ধী বেঁচে যান। ঠিক সেই সময় সেনাবাহিনীর ওই জওয়ানকে ধরে ফেলা হয় এবং রাজীব গান্ধীকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়, অর্থাৎ 21শে মে 1991। এর আগে রাজীব গান্ধীর উপর হামলা অলরেডি হয়ে গেছিল। এইবার আসি সেই দিনে অর্থাৎ 21শে মে 1991 দিনটায় ঠিক কি হয়েছিল। প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলবো। এবার তার আগে একটা কথায় মাথায় রাখবেন, রাজীব গান্ধী আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতম দাবিদারী শুধু ছিলেন না, তার জেতার সম্ভাবনাও ছিল সব থেকে বেশি। চলুন সময় অনুযায়ী সবটা দেখে নেওয়া যাক। সন্ধে 6টা আসন্ন ইলেকশনের প্রচারে বেরিয়েছিলেন রাজীব গান্ধী। বিশাখাপত্তনম নামের এক ইলেকশনের প্রচারের সভা থেকে এয়ারপোর্টে আসেন। সেখান থেকে তার যাওয়ার কথা ছিল পেরামদুরের একটি নির্বাচনী প্রচার কেন্দ্রে, কিন্তু এয়ারপোর্টে এসে তিনি জানতে পারলেন তার চার্টার ফ্লাইটে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে, যেটা ঠিক করা হচ্ছে। রাজীব গান্ধী তার সিকিউরিটিদের সঙ্গে সেখানে বেশ খানিকক্ষণ অপেক্ষা করেন। তিনি পেরামদুরের প্রচারে যাওয়া ক্যান্সেল করে নিজের অ্যাম্বাসাডারে চেপে বসেন। তিনি ঠিক করেন রাতটা বিশাখাপত্তনমের কোনো একটা সরকারি গেস্ট হাউসে থেকে যাবেন। তিনি গাড়ির ড্রাইভিং সিটে বসেন এবং গাড়ি চালাতে শুরু করেন। এখানে জানিয়ে রাখা দরকার যে রাজীব গান্ধী নিজের গাড়ি নিজেই চালাতেন। শুধু তাই নয়, তিনি একজন প্লেন পাইলটও ছিলেন এবং এয়ার ইন্ডিয়াতে চাকরিও করেছিলেন। যাই হোক, আমাদের কাহিনীতে ফিরি। রাজীব গান্ধী কিছুটা দূর যেতেই এক পুলিশ অফিসার পেছন থেকে আসেন এবং তার গাড়ি দাঁড় করিয়ে বলেন, প্লেন ঠিক হয়ে গেছে, আপনি চাইলে
এখনই পেরামদুরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। কথাটা শুনে ফুল স্পিডে গাড়ি ঘোরান রাজীব গান্ধী। স্বভাবত বেশ জোরেই গাড়ি চালিয়ে তিনি ফ্লাইটে উঠে পড়েন এবং চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। ঠিক রাত 8:30 নাগাদ তিনি চেন্নাই এয়ারপোর্টে পৌঁছান। সেখানে মারাগাথাম চন্দ্রশেখর নামের কংগ্রেসেরই এক মহিলা অধিকর্তা রাজীব গান্ধীকে স্বাগত জানান এবং তার সঙ্গেই রাজীব গান্ধী এয়ারপোর্ট থেকে পেরামদুরের উদ্দেশ্যে রওনা দেন। পেরামদুরের যে গ্রাউন্ডে প্রচার সভার আয়োজন করা হয়েছিল সেটা চেন্নাইয়ের এয়ারপোর্ট থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। পুরো মাঠ জুড়ে বাঁশের ব্যারিকেড করা হয়েছিল। প্রচার সভার একদম সামনে ঠিক এই জায়গাটিতেই রাজীব গান্ধীর মা স্বর্গীয় ইন্দিরা গান্ধীর একটা স্ট্যাচু তৈরি করা হয়েছিল। সেখানে প্রথমে রাজীব গান্ধী পৌঁছে মায়ের স্ট্যাচুতে মালা দিয়ে তবেই মঞ্চের দিকে হাঁটা শুরু করেছিলেন। স্ট্যাচু থেকে মঞ্চের দূরত্ব ছিল প্রায় 200 মিটার। রাজীব গান্ধীর যাওয়ার পথ রেড কার্পেট দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল। এইবার বেশ কিছু ঘটনা ঘটে যা বলাটা ভীষণ প্রয়োজন। মারাগাথম নামের এক মহিলা নেত্রীর কথা তো বলেছিলাম। এই নির্বাচনী প্রচার সভার সমস্ত দায়িত্ব ছিল মারাগাথামের অ্যাসিস্ট্যান্ট এজেডস এর উপর। তিনি 21 জনের একটি টিম বানিয়েছিলেন যারা রাজীব গান্ধীকে স্বাগত জানানোর জন্য রেড কার্পেট এরিয়ার বাঁ দিকে দাঁড়িয়েছিলেন। ঠিক এই সময় মারাগাথামের মেয়ে এজেডস এর কাছে আসেন এবং তার পরিচিত এক ভদ্র মহিলা এবং তার মেয়েকে ওই 21 জনের সঙ্গে দাঁড় করাতে বলেন। ঠিক হয়েছিল এই ভদ্র মহিলার মেয়ে রাজীব গান্ধীকে একটি কবিতা শোনাবেন। এই বাচ্চা মেয়েটির নাম ছিল কোকিলা। যেহেতু মারাগাথামের মেয়ের পরিচিত ছিলেন এই মহিলা এবং তার মেয়ে, তাই তাদের তৎক্ষণাৎ পারমিশন দিয়ে দেওয়া হয় ওই 21 জনের টিমে থাকার এবং কোকিলাকে বলা হয় রাজীব গান্ধীকে যখন স্বাগত জানানো হবে তখন যেন সে এই কবিতা পাঠ করে। সেই দিন সিকিউরিটির দায়িত্ব ছিলেন আইপিএস অফিসার RK রাঘবন। তার নেতৃত্বে 300 জন পুলিশকর্মী নির্বাচনী প্রচার কেন্দ্রে উপস্থিত ছিলেন। সেই 23 জনকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তারপর সেখানে দাঁড়াতে দেওয়া হয়েছিল। রাত 9:30 কয়েক হাজার লোক নির্বাচনী প্রচার কেন্দ্রে উপস্থিত ছিলেন। রাজীব গান্ধীকে দেখার জন্য ক্রমশ ভিড় বাড়ছিল। এই ভিড়ের মধ্যেই 5 জন ঢুকে পড়ে সিকিউরিটি অফিসারদের চোখ ফাঁকি দিয়ে। এদের মধ্যে ছিলেন 3 জন মহিলা ও 2 জন পুরুষ। 2 জন হলেন শিবরাজান এবং হরিবাবু, যারা রিপোর্টার সেজে ওই 23 জনের দলে ঢুকে পড়েন। যে দলটি রাজীব গান্ধীকে স্বাগত জানানোর জন্য রেড কার্পেট এরিয়ার মধ্যে উপস্থিত ছিলেন। ওই 2 জনের কাছে কোনো আগ্নেয়াস্ত্র বা সন্দেহজনক কিছু ছিল না। আর যেহেতু তারা নিজেদের রিপোর্টার হিসেবে পরিচয় দিয়েছিল তাই তাদের ওই টিমে ঢুকে পড়তে কোনো অসুবিধা হয়নি। আর যে 3 জন মহিলা উপস্থিত হয়েছিলেন তাদের নাম ছিল নলিনী, শুভা ও ধনু। এই ধনু এবং শুভা ছিল সুইসাইড মেম্বার। নিজেদের কাপড়ের তলায় বম জ্যাকেট পরেছিল। তারা এদের হেল্প করেছিল নলিনী নামের মেয়েটিকে। কিন্তু এরা কিছুতেই রেড কার্পেট এরিয়া অবধি পৌঁছতে পারছিল না, কারণ সেখানে সিকিউরিটি ভীষণই টাইট ছিল। আর ওই এরিয়াতেই পৌঁছতে না পারলে রাজীব গান্ধীকে হত্যা করা যাবে না। শিবরাজান এবং হরিবাবু বিস্তর চেষ্টা করেছিলেন শুভা এবং ধনুকে ওই 23 জনের দলে ঢুকিয়ে দেওয়ার, যারা রাজীব গান্ধীর একদম কাছে যেতে পারবেন। ধনু এবং শুভা স্টেজের সামনে মহিলাদের বসার জায়গায় চুপচাপ বসে থাকে। তবে ধনু কিছুক্ষণ পরে উঠে সিকিউরিটিদের থেকে দূরত্ব বজায় রেখে বারবার রেড কার্পেট এরিয়াতে ঢোকার চেষ্টা করতে থাকে। এর মধ্যেই কিছু লোক এজেন্টস এর সঙ্গে ঝামেলা শুরু করে দেয়। তারাও নিজেদের নাম ওই 23 জনের দলে ঢোকাতে বলেন, যাতে তারাও রাজীব গান্ধীর কাছে যেতে পারেন। এই ঝামেলার সময় ধনু একদম চুপিসারে এদের পাশ কাটিয়ে কোকিলার পাশে গিয়ে দাঁড়ায়। কোকিলাকে মনে আছে তো, যাকে রাখা হয়েছিল রাজীব গান্ধীর কবিতা শোনানোর জন্য। পুলিশ এসে সমস্ত ভিড় সরিয়ে দেয়, কিন্তু ধনু সবার চোখের আড়ালেই থেকে যায়। এর মধ্যেই রাত 9:40 কিংবা তার একটু পরেই রাজীব গান্ধীর কনভয় পৌঁছয় প্রচার গ্রাউন্ডে। মায়ের মূর্তিতে মালা দিয়ে রাজীব গান্ধী রেড কার্পেট এরিয়াতে প্রবেশ করেন। মারাগাথাম এবং পার্টির ওয়ার্কাররা ফুলের মালা পরিয়ে রাজীব গান্ধীকে স্বাগত জানান। পিলা কবিতা শোনাতে শুরু করে। ঠিক এই সময়ে উপস্থিত জনতা বাসের ব্যারিকেড ভেঙে রাজীব গান্ধীর সঙ্গে হাত মেলাতে চলে আসে। এই ধাক্কাধাক্কিতে ধনু পিছনে চলে যায়। সে আপ্রাণ চেষ্টা করে সামনে আসার জন্য, কিন্তু এই সময়ে অনসুয়া নামের এক মহিলা কনস্টেবল ধনুকে আটকে দেয়, কিছুতেই সামনে যেতে দেয় না। রাজীব গান্ধীর ব্যক্তিগত সিকিউরিটি গার্ডরা তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যেতে চাইলে তিনি বলেন, আমি তামিল মানুষের পাশে আছি। সময় 10:10। ওই সময়ে রাজীব গান্ধীর নজর পড়ে
ধনুর দিকে। তিনি অনসূয়াকে বলেন ধনুকে ছেড়ে দিতে। এরপর অনসূয়া ধনুকে ছেড়ে দিলে ধনু সরাসরি রাজীব গান্ধীর কাছে পৌঁছে যায়। সে রাজীব গান্ধীকে একটা চন্দনের মালা পরায়। তারপর প্রণাম করার জন্য খানিকটা ঝুঁকে প্রথমে নিজের কোমরের কাছে গিয়ে পেছনের দিকে সুইচটা টেপে, তারপর সামনের দিকের আরেকটা সুইচ টেপে ব্যাস ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা চত্বর। রাজীব গান্ধী, মারাগাথাম, কোকিলা ও তার মা এবং পুলিশকর্মী সহ 15 জন মারা যায়। 40 জনের উপর মানুষ আহত হয়। হরিবাবু, যিনি সাংবাদিক হিসেবে সেখানে উপস্থিত হয়েছিলেন, তার ক্যামেরা থেকে শেষ পর্যন্ত 10টি ছবি পাওয়া যায়। এই ছিল 1991 সালের 21শে মের এক মর্মান্তিক ঘটনা। নমস্কার বন্ধুরা, রোমাঞ্চ মিডিয়ার এই পর্ব এখানেই শেষ করছি। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকো। ধন্যবাদ।